সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 841তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রাজশাহীর ছেলে মোহাম্মদ তানিম হোসেনের জীবনের এক ভয়ঙ্কর বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে 20 বছর পর স্বামী স্ত্রীর কাছে ফিরে আসে সন্তানের রূপে। আমি আবার বলছি, 20 বছর পর স্বামী স্ত্রীর কাছে ফিরে আসে সন্তানের রূপে। এই গল্পটা একটা ভয়ঙ্কর বাস্তব জীবনের গল্প এবং গল্পটা ভীষণ আধ্যাত্মিক টাইপের, কিছুটা ভৌতিক। আমি গল্পটা পড়ার পরে, যদিও গল্পটা আজ থেকে অনেক বছর আগের, তাই গল্পের মাঝে এমন কিছু বিষয় ফুটে উঠেছে যেটা আমাদের গ্রামীণ সমাজের, গ্রামীণ মানুষের চিত্র আপনারা বুঝতে পারবেন। দেন বন্ধুরা, আমি আশা করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত তানিমের জীবনের গল্পটা শুনবেন এবং গল্প শেষে তানিমকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ তানিম হোসেন, আমার বাড়ি রাজশাহী। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। রাজশাহী শহর থেকে অনেক দূরে কোনো এক প্রত্যন্ত গ্রামে আমাদের পরিবারটা এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ব্যবসায়িক। রাজশাহী শহরে আমার বাবার অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান আছে। যদিও আমি, আমার মা, আমার পরিবারের সব মানুষগুলো গ্রামেই থাকে, কিন্তু আমার বাবা একাই শহরে থাকে। আমি আমার জীবনের গল্পটা আমার ছোট্টবেলা থেকেই শুরু করি। আমি ছোট্টবেলা থেকেই একটু ভিন্ন রকম মানুষ ছিলাম। ভিন্ন রকম মানুষ বলতে, একটা মানুষের 2 হাতে 10টা আঙ্গুল থাকে, কিন্তু আমার 2 হাতে 10টার জায়গায় আঙুল ছিল 12টা। মানে আমার এক হাতে 6টা করে আঙুল ছিল এবং 2 হাতে 6 দুগুণে 12টা আঙুল ছিল। শুধু তাই নয়, আমার জীবনে আরেকটা ঘটনাও আছে, আমার দেহে আরেকটা চিত্রও আছে যেটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর। সেটা হচ্ছে আমার মাথার একদম তুলির উপরে, মাথার মধ্যখানে ওখানে একটা শিংয়ের মতো আছে। যদিও এটা খুব বড় না, একদম ছোট, গরুর ছোট বাছুর গরুর যেরকম শিং হয় না, এরকম একটা শিং আমার মাথার একদম উপরে তালুর মধ্যে আছে। তো আমি যখন ছোট ছিলাম তখন তো এটা বুঝতাম না, বাট একটু একটু করে বড় হবার পরে আমাকে দেখলে অন্য সন্তানেরা, অন্য ছেলেরা খুব ভয় পাইতো, অন্য স্টুডেন্টরা অনেক ভয় পাইতো। আমার সাথে অনেকে বসতে চাইতো না, আমার সাথে অনেকেই কথা বলতে চাইতো না। অনেকে আমাকে জিনের সন্তান বা ভূতের সন্তান বলে আখ্যায়িত করতো। আমি স্কুলে গেলে কেউ আমার সাথে খুব বেশি একটা কথা বলতো না, আমি সবার কাছ থেকে একটু দূরে দূরে থাকতাম। এমন করে সময়গুলো কাটতে থাকে এবং একটা পর্যায়ে আমি আমার পরিবারের মুখে একটা ভয়ঙ্কর ঘটনা জানতে পারি আমার জন্ম নিয়ে। আমার বাবা মায়ের বিয়ের প্রায় 10 বছর পেরিয়ে যাওয়ার পরেও আমার মায়ের গর্ভে কোনো সন্তান হচ্ছিল না। মায়ের গর্ভে যখন কোনো সন্তান হচ্ছিল না, আমার বাবা তখন আমার মাকে বিভিন্ন কবিরাজের কাছে নিয়ে যাচ্ছিল। ডাক্তার, কবিরাজ, এখানে সেখানে অনেক জায়গায় নিয়ে যাচ্ছিল এবং অনেক রকম ডাক্তারি পরীক্ষা নিরীক্ষাও করে, কিন্তু পরীক্ষা নিরীক্ষায় কোনো রকমের কোনো কিছু ধরা পড়ে না। আমার আব্বা আমার মাঝে কোনো রোগ নাই, কিন্তু রোগ না থাকার পরেও আমার মায়ের গর্ভে কেন সন্তান আসে না, আমার বাবা এটা কোনোভাবেই বুঝতে পারে না। আর আমার বাবা আমার মাকে ভালোবেসে বিয়ে করে, এত বেশি ভালোবাসে যে সন্তান দুনিয়াতে আসুক কিংবা না আসুক, আমার বাবা আমার মাকে ছাড়বে না। যদিও আমার দাদা দাদিরা, আমার বাকি আত্মীয় স্বজনরা মিলে আমার বাবাকে অন্যত্র বিয়ে করানোর জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু আমার বাবা অন্য জায়গায় বিয়ে করবে না। বাবা আমার মায়ের সাথে থাকবে এবং মায়ের গর্ভের সন্তান হোক কিংবা না হোক, এই অবস্থার উপরে পড়ে আছে। এভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে নাকি আমার দাদি এবং দাদা দুজনে মিলে আমার মাকে ইন্ডিয়াতে আজমির শরীফ বলে একটা জায়গা আছে, ওখানে নাকি নিয়ে যায় এবং সে জায়গায় নিয়ে যাওয়ার পরে আমার মা ওখানে যায়। ওখানে গেলে পরে ওখানকার একজন খাদেম, ওই মাজারের একদম খাদেম, আমার মাকে সেবা যত্ন করে এবং আমার মাকে পরীক্ষা নিরীক্ষা করে ইসলামিকভাবে, এবং তিনি আমার দাদাভাইকে বলে যে তোমার ঘরে নাতি আসবে, তবে একটা কাজ তোমাকে করতে হবে, তুমি যদি এই কাজটা করতে পারো তাহলেই তুমি তোমার নাতির মুখ দেখতে পাবা, তোমার পুত্রবধূর ঘরে একটা ছেলে সন্তান হবে। এই কথা আমার দাদাভাইকে বললে পরে আমার দাদাভাই তখন জিজ্ঞেস করে যে আপনি বলেন কি করতে হবে, আপনি যেটা করতে বলেন আমি সেটাই করব। তখন বলল যে 1 কালারের 7টা গরু
আমি আবার বলি, একই কালার, মানে একদম কালো, নিষ্কালো, যে কালোর ভিতরে কোনো রকমের রেগ থাকবে না, মানে কোনো রকমের কোনো কিছু থাকবে না, এরকম একটানা 7টা গরু জবাই দিতে হবে। 7টা গরু জবাই দিয়ে এলাকার গরিব মিসকিন ফকির এদেরকে খাওয়াই দিতে হবে, এবং ওই 7টা গরুর সাইজ মোটামুটি প্রায় একরকমই হতে হবে। যদি এরকম 7টা গরু জবাই করিয়ে এলাকার মানুষদেরকে খাওয়ানো হয়, তাহলেই আমার মায়ের গর্ভে নাকি একটা পুত্র সন্তান হবে। এটা ইন্ডিয়াতে নিয়ে যাওয়ার পরে ওই মাজারের ভিতরে আমার দাদাভাইকে এটা বলে। তো বলার পরে আমার দাদাভাই তখন আমার আম্মাকে ওইখান থেকে নিয়ে আসে, ইন্ডিয়া থেকে নিয়ে আসে, এবং নিয়ে আসার পরে নাকি আমার আব্বাকে বলে যে এই ঘটনা, আমি তো ইন্ডিয়ার মাজারে গিয়েছিলাম এবং সেখান থেকে ইন্ডিয়ার মাজারের এক খাদেম আমাকে এটা বললো যে 7টা গরু যদি আমরা এরকম করে জবাই দিই, তাহলে হচ্ছে তোর একটা পুত্র সন্তান হবে তোর বউয়ের ঘরে। এটা আমার আব্বাকে বলে, এবং আব্বাকে বললে পরে আব্বা তখন এই বিষয়গুলো বিশ্বাস করতেছিল না, যে 7টা গরু জবাই করে গরিব মিসকিনদেরকে খাওয়াবো, তারপর কিভাবে সন্তান হবে, এবং 7টা গরুর একই কালার হইতে হবে, একদম কালো, কোনো গরুর কালোর ভিতরে কোনো রকমের রেগ থাকতে পারবে না, অন্য কোনো কালার থাকতে পারবে না, একেবারে সম্পূর্ণ নিষ্কালো হতে হবে 7টা গরু, এবং 7টা গরুকে জবাই করে এলাকার গরিব মিসকিনদেরকে খাওয়াই দিতে হবে। তো এরকম কথা যখন বলে, আমার বাবা তখন সেই প্রস্তাবে রাজি হয় না। আমার বাবা বলে যে না, এটা যথেষ্ট ব্যয়বহুল একটা কথা এবং এই কথার কোনো যুক্তি নাই, কোনো ভিত্তি নাই, আমি এটা মানবো না। এই বলে আমার বাবা এটা মানে না, কিন্তু আমার দাদা বলতেছে যে না, এটা করতেই হবে। আমরা তো অনেক পরীক্ষা নিরীক্ষা করলাম, অনেক হুজুর কবিরাজ অনেক কিছুই দেখালাম, বাট কোথাও তো কোনো কাজে আসলো না, কিন্তু এই কাজটা করবে, এবং আমার মন বলতেছে যে এই কাজটা করলে তোর বউয়ের ঘরে সন্তানাদি হবে। আমার বাবা তখন সাফ বলে দিচ্ছে যে না, আমি এটা করবো না। এই নিয়ে বাবা এবং দাদার মাঝে নাকি আমার জন্মের আগে তুমুল পরিমাণে ঝগড়া হতো, এবং ঝগড়ার এক পর্যায়ে আমার বাবা কোনোভাবে আমার দাদাকে মানতেছিল না। পরে দাদা সম্পূর্ণ নিজের এখতিয়ারে জমি বিক্রি করে, একটা অনেকগুলো জমি বিক্রি করে, এবং জমিকে বিক্রি করার পরে সেই জমির টাকা দিয়ে বিভিন্ন গরু বাজারে যাতায়াত করতে শুরু করে। 3-4টা বাজার মিলিয়ে 1-2টা গরু পায়। এরকম করে প্রায় অনেকগুলো মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে ছোট বড় একেবারে মিলে আমার দাদা তখন 7টা একেবারে নিষ্কালা গরু জোগাড় করে, এবং 7টা গরু নেওয়ার পরে আমার দাদা হুজুর ডেকে, একদিন গ্রামের গণ্যমান্য ব্যক্তিদেরকে ডেকে হুজুর ডেকে 7টা গরুকে একসাথে শুইয়ে ওখানে জবাই দেয়। এবং গরু জবাই দেওয়ার পরে 2টা গরু রাখে শুধুমাত্র এলাকার মানুষের জন্য, এবং বাকি যে গরুগুলো ছিল, বাকি গরুগুলোকে, মানে আরও 5টা গরু, তো 5টা গরু তখন আমার দাদা করে কি, এলাকায় যে বিভিন্ন ধরনের এতিমখানা আছে, মাদ্রাসা আছে, এতিমখানা এবং মাদ্রাসার মাঝে বাকি 5টা গরু আমার দাদা তখন বিলিয়ে দেয়। এবং বিলিয়ে দেওয়ার পরে এরকম করে যখন চলতেছিল, ঠিক এই ঘটনাটা করার পরেই কিছু মাস পরেই নাকি হঠাৎ করে আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার আম্মা বাচ্চা কনসেপ্ট করে, আমার মায়ের গর্ভে বেবি আসে, এবং সেটার ক্ষেত্রে এবং তারই অনেক পরে আমি তখন দুনিয়াতে এসে, মানে আমার মায়ের ঘরে একটা পুত্র সন্তান হয়, সেটা হয় আমি। এবং আমি হবার পরে আমার এক হাতে 6টা, ওই হাতে 6টা, টোটাল 6 দুগুণে 12টা আঙ্গুল ছিল আমার 2 হাতে, এবং পায়ের আঙ্গুলগুলো ঠিক ছিল। সবচেয়ে ভয়ঙ্কর ছিল আমার মাথার তুলির উপরে একটা গরুর বাছুরের যে প্রথমে যে শিংটা থাকে, একটা শিং, এরকম একটা শিং আমার মাথার উপরে আছে। তো এটা কিন্তু মোটামুটি আমি যখন বড় হচ্ছে, আমার বড় হওয়ার সাথে সাথে শিংটাও একটু একটু করে বড় হচ্ছে, এবং শিংটা যখন এরকম করে বড় হতে হতে একবার যে আমি তখন আমাদের এলাকার স্কুলে পড়াশোনা করতাম। দেন আমি তখন প্রাইমারি স্কুলের গণ্ডি পার করে হাই স্কুলে উঠি। তা হাই স্কুলে উঠলে পরে সব ছেলেরা এসে আমার মাথার মধ্যে হাতায়, এবং আমার মাথার মধ্যে শিং আছে, বলে ও শিং আছে, ওর মাথার মধ্যে শিং আছে, ও গরু। আমাকে সবাই গরু বলে ডাকে, যে তুই গরু, তোর মাথায় শিং আছে, এরকম করে আমার সাথে খুব খারাপ ভাষায় কথাবার্তা বলে। কিন্তু আমি যথেষ্ট মেধাবী ছিলাম, পড়াশোনার প্রতি খুব মেধাবী ছিলাম, এবং আমি ক্লাস 5-এ ওই সময় বৃত্তি পর্যন্ত পাই। ক্লাস 5-এ বৃত্তি পাই, আমি ক্লাস 6-এ উঠি। তা ওই পরে দেখলাম যে সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে, এবং আমার মাথার তুলির মধ্যে হাতায়, আমার শিংটা ধরে টানাটানি করে, বা এটার মধ্যে হাতায় খোঁচা মারে, আমাকে গরু বলে ডাকে। আমি ক্লাস 6 থেকে ক্লাস 7 পর্যন্ত উঠি, এবং ক্লাস 7 ওঠার পরে যখন আমাকে এইভাবে সবাই অপমান করে, প্রত্যেকে অপমান করে, সব ছাত্রছাত্রীরা অপমান করে, এবং শিক্ষকরাও বিভিন্ন কথার বাজে আমাকে অপমান করে, যার মাথার মধ্যে শিং আছে দেখি তো শিংটা দেখাতো, ওরকম করে অপমান করে। এইভাবে অপমানগুলো আমি একটা সময় নিতে পারতেছিলাম না, এবং নিতে না পারার পরিপ্রেক্ষিতে আমি তখন স্কুলে যাওয়া বন্ধ করে দিই। বাড়িতে এসে কান্নাকাটি করি। আমার আম্মা বলে, কান্নাকাটি করিস কেন? আল্লাহ তোকে এরকম করে বানাইছে, তো এরকমই হবে। আমি কিন্তু দেখতে শুনতে অনেক সুন্দর ছিলাম, আমার গায়ের রং যথেষ্ট ফর্সা ছিল, অনেক সুন্দর ছিলাম, কিন্তু আমার মাথার ভিতরে এই রোগটার কারণেই, এই জিনিসটার কারণে আমি কাউকে মুখ দেখাতে পারতাম না। আমি স্কুলে গেলেই সবাই আমাকে নিয়ে উপহাস করতো, মাঠে খেলতে গেলে আমাকে নিয়ে বিভিন্ন কথা বলতো, মাঠে ঘাটে কোনো জায়গায় আমি স্বস্তি পেতাম না। সবাই আমার সাথে দুর্ব্যবহার, খারাপ ব্যবহার করতো, এবং আমাকে গরুর বাচ্চা বা গরু বলে ডাকতো।
এইভাবে সময়গুলো কাটতে কাটতে এক পর্যায়ে আমি আম্মুরে বললাম যে আম্মু আমি আর পড়াশোনাই করবো না, তুমি যতই বলো আমি আর পড়াশোনা করবো না। দেন আমার আম্মু তখন আমাকে বুঝিয়ে শুনিয়ে আমাকে আমার নানুর বাড়িতে পাঠিয়ে দিল, যে তা ওইখানে যা, তো নানার বাড়িতে গিয়ে তুই পড়াশোনা কর। সেখানে গিয়ে আমাকে আমার নানু বাড়িতে পাঠাইলো, এবং নানু বাড়িতে পাঠানোর পর আমি তখন চুলগুলো অনেক লম্বা লম্বা রাখলাম, মানে মাথার চুলগুলো অনেক লম্বা রাখলাম, এবং চুল লম্বা থাকার কারণে মাথার তুলির উপরে যে আমার একটা শিং আছে এটা কিন্তু দেখা যাইতো না, এই জিনিসটা দেখা যাইতো না। চুলগুলো অনেক লম্বা লম্বা রাখলে পরে দেন আমি তখন আমার নানু বাড়িতে যাই, এবং নানু বাড়িতে গিয়ে নানু বাড়িতে তখন আমি ক্লাস 7-এ ভর্তি, ওইখানে পড়াশোনা করতেছি। তখন মোটামুটি বিষয়টা ধামাচাপ হয়ে গেছে, এবং এই বিষয়টা নিয়ে আর কেউ কোনো কথাবার্তা বলে না, এটা মোটামুটি অনেক অংশেই চুপচাপ। তো যখন বিষয়টা অনেক টিপটাপ হয়ে গেল, চুপচাপ হয়ে গেল, আমি পড়াশোনা করতেছি। ওই সময় আমি নানুবাড়ি স্কুল থেকে, যদিও ক্লাস 7 থেকে ক্লাস 8-এ উঠি, 8-এ ওঠার পর আমার মা আমাকে নিয়ে আসার জন্য অনেক চেষ্টা করে, যেহেতু আমার কোনো ভাই বোন ছিল না। এবং একইভাবে আমার দাদা দাদিও খুব কান্নাকাটি করে যে ওরে নিয়ে আয়, ওরে ছাড়া ভালো লাগে না, আমার নাতিটারে নিয়ে, ওরকম করে আমার আম্মাকে বলে। তা আমার আম্মা যদি আমাকে নিয়ে যাইতে বলে, আমি বলি আমি কিন্তু আর পড়াশোনা করবো না, আমি বাড়িতে গেলে পড়াশোনা করবো না, তোমরা আমার কোনো স্কুলে পাঠাইতে পারবে না। এরকম করে আম্মুর সাথে ধমকাধমকি করি। অ্যান্ড এক পর্যায়ে দেন হচ্ছে আমার নানাভাই তখন, আমার মা তখন করলো কি, আমার নানাভাই নানুকে বুঝায়, আর আমার দাদাভাই দাদিকে বুঝাইলো যে এরকম এরকম ঘটনা। তো বোঝানোর পরে তারাও তখন মানলো, আমি তখন আমার নানু বাড়ি থেকে পড়াশোনা করি। একবার যে আমি তখন ক্লাস 9 থেকে ক্লাস 10-এ উঠি। আমি যখন ক্লাস 10-এ উঠি, আমার সাথেই পড়াশোনা করে ক্লাস 10-এ পড়ে একটা মেয়ে নাম হচ্ছে লুবনা। ওই মেয়েটার আমার খুব ভালো লাগে, মানে ক্লাস 10-এ পড়া অবস্থায় মেয়েটার খুব ভালো লাগে, আমরা একসাথেই পড়াশোনা করি। তা মেয়েটার খুব ভালো লাগে, লাগার পরে আমি আবার ভয় পাই, রিলেশন করতে অনেক ভয় পাই, যে রিলেশনে গেলে যদি আমার মাথায় হাত দেয়, বা আমার মাথায় যদি এরকম দেখে, বা আমার মাথার যদি দেখে। দেখেন আমি যে স্কুলে চুল রাখতাম, এর জন্য অনেক শিক্ষক আমাকে মারতো, অনেক টিচাররা মারতো যে চুল রাখোস কেন, চুল এরকম করে রাখলে চেহারা নষ্ট হয়ে যায়, ঘাড় চিকন হয়ে যায়, শরীরের মানে অনেক ক্যালসিয়াম চুলে টেনে ফেলে, এটা ওইটা অনেকভাবে আমাকে বলতো যে চুল ছোটো করার জন্য। কিন্তু আমার কথা হচ্ছে আমি চুল ছোটো করবো না, আমি চুল ছোটো করবো না, আমার চুল যেরকম আছে আমি এরকমই রাখবো, চুল আমি কাটবো না, কারণ চুল কাটলে তো আমার মাথার উপর ওই শিংটা দেখা যাবে, এই জন্য আমি চুল কাটি না। যাই হোক, এরকম করে সময়গুলো কাটতেছে আলহামদুলিল্লাহ। এভাবে কাটতে কাটতে একটা পর্যায়ে আমি তখন এসএসসি পরীক্ষা দিই, এবং এসএসসি পরীক্ষা দেওয়ার পরে এসএসসির আমাদের সবার রেজাল্ট অনেক ভালো হয়, কিন্তু আমি যে লুবনা নামের মেয়েটারে পছন্দ করতাম, ও তখন 2 সাবজেক্টে ফেল করে। লুবনা মেয়েটা দেখতে যদি অনেক সুন্দর ছিল, অনেক সুন্দরী, কিন্তু তার পড়াশোনার প্রতি খুব বেশি মনোযোগ ছিল না, মানে খুব বেশি মেধাবী ছিল না। ও তখন পরীক্ষায় ফেল করে, এবং ফেল করার পরে ও তখন আর পড়াশোনা করে না। আমরা তখন কী করি, আমার নানু বাড়ি ওখানেই ওই স্কুলের পাশে একটা কলেজ আছে, অত নামি কলেজ না, কিন্তু গ্রামীণ কলেজ আর কি। তো আমি তখন ওই কলেজে ভর্তি হয়ে যাই, কলেজে ভর্তি হইতেছি। তা লুবনার অনেক পছন্দ করি, ওর সাথে দেখা হয় না, তখন আমি কলেজে পড়ি, ওকে খুব মিস করি, মানে যথেষ্টভাবে ওর মিস করি, ওর জন্য খারাপ লাগে। এবং এমন করতে করতে আমি একদিন লুবনানের এলাকাতে খেলতে যাই, মানে খেলতে যাই বলতে মাঠে খেলতে যাই, ওইখানে মানে একটা টিম রেখে টিমে খেলতে চাই, এবং খেলতে যাওয়ার কারণ হচ্ছে আমি লুবনাকে দেখব। তো সেখানে বাচ্চা কাচ্চারা যা বলি যে খবর দাও লুবনারে, তুমি বলবা যে তোমার বন্ধু তানিম আসছে, এটা বলে। তো লুবনারে গিয়ে খবর দিল, তখন বিকেলবেলা মাঠে আসলে পরে আমি তখন বলি যে লুবনা, তোমার অনেক মিস করতেছি, খারাপ লাগে, এবং এরকম করে ওরা বুঝাইলাম যে দেখো তোমারে পাই না। ও আমাকে বলো আমি তো আবার পরীক্ষা দিব। তাই বললাম ঠিক আছে, পরীক্ষা দিলেই দিবা, তাই কিন্তু আমি তোমার অনেক পছন্দ করি। অ্যান্ড এরকম করতে করতে ওর সাথে তখন আমার মোটামুটি একটা সম্পর্ক হয়ে যায়, এবং সেই সম্পর্কের সূত্র ধরে আমি মাঝে মাঝে আমার নানু বাড়ি থেকে ওদের বাড়িতে যাইতাম, এবং ওরে দেখতাম, ওদের বাড়িতে যেতাম, ওরা দেখতাম। ওই সময় আসলে মোবাইল ফোনের অত বেশি প্রচলন ছিল না, মানে মোবাইল ফোন ছিল না বললেই চলে, বেশিরভাগ সম্পর্কগুলো চিঠিপত্রের মাধ্যমে হতো। তো দেন ওদের বাড়ির একটা ছেলেকে আমি তখন ঠিক করি পত্র লেখার জন্য, আমি ওই ছেলের কাছে চিঠি লিখি, এবং আমি যেই মানে লুবনাকে ভালোবাসি এই চিঠি আমি ছেলেটার মাঝে দিই, এবং ছেলেটাও ওই লুবনার কাছ থেকে চিঠির উত্তর নিয়ে আমাকে দিত। তো আমাদের একজন ডাকপিয়ন ছিল, ওই ছেলেটাই তা আদান প্রদান করতো। আলহামদুলিল্লাহ এরকম করে প্রায় 1 বছরের মতো আমার সাথে লুবনার সম্পর্কটা চলে। 1 বছরের মাঝে আমি অনেকবার লুবনার সাথে দেখা করছি, ওদের বাড়িতে যাইতাম, এবং ও আমাকে বাড়িতেও নিয়ে যেত, যে ওর আম্মুকে বলতো আমার বন্ধু আমরা একসাথে এসএসসি পরীক্ষা দিয়েছি, এই পরিচয়গুলো আমাকে বাড়িতেও নিত। কিন্তু আমাদের রিলেশনটা যখন 1 বছর গড়িয়ে যায়, লুবনা যখন পুনরায় আবার পরীক্ষা দেবে, পরীক্ষার সময় হয়, তখন হঠাৎ করে লুবনার পরিবার থেকে লুবনাকে বিয়ে দেওয়ার জন্য তারা হচ্ছে উঠে পড়ে লাগে যে লুবনাকে বিয়ে দিয়ে দিবে। তা লুবনাকে বিয়ে দিয়ে দিবে, এবং বিয়ে দেওয়ার কথা বলতেছে পারিবারিকভাবে যে লুবনাকে বিয়ে দিয়ে দিবে। কারণ আমি কিন্তু তখন মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তেছি, মাত্র ভর্তি হয়েছি, তাহলে কিন্তু আমি কিন্তু এটা মানবো না যে লুবনার বিয়ে হয়ে যাবে, আমার কিন্তু খুব খারাপ লাগতেছে, অনেক কষ্ট হইতেছে। তো আমার তখন আমার বড় মামা ছিল, আমার বড় মামা তখন অনার্সে পড়তো, আমার বড় মামা আমার নানু বাড়িতে, আমি বড় মামাকে বিষয়টা বললাম যে মামা এমন এমন ঘটনা, আমি তোরা পছন্দ করে আমি ওকে বিয়ে করবো। মামা আমার বলি তোরা ভাইকে নিয়ে চলে যা, পালিয়ে নিয়ে চলে যা, তাহলেই তো হয়। তো আমি লুবনার সাথে যখন পালিয়ে যাওয়ার বিষয়ে কথা বলি, লুবনা তখন পালিয়ে যেতে রাজি হয় না। লুবনা আমাকে বলে আমি কেন পালিয়ে যাব,
তোমার পরিবার আছে, আমারও পরিবার আছে, তুমি তোমার পরিবারকে জানাও যে তুমি আমাকে বিয়ে করবা। জানালে পরে আমরা পারিবারিকভাবেই বিয়ে করতে পারি। সো আমি পালিয়ে যাবো কেন? পালিয়ে যাওয়ার তো প্রশ্নই আসে না। তো যখন আমি ওকে পালিয়ে যাওয়ার কথা বললাম, ও তখন স্ট্রেট বলে দিল যে ও পালাবে না। তো পালাবে না, ও যদি আমি যদি ওকে পছন্দ করেই থাকি তাহলে আমি যাতে আমার পরিবারকে বলি এবং পারিবারিকভাবে আমাকে বিয়ে করবে। তখন আমি একরকম পড়াশোনা ছেড়ে দিয়েছি, খুব কান্নাকাটি করতেছি বাড়িতে বসে এরকম। তো আমার মামা তখন বিষয়টা আমার নানুকে জানায় যে দেখো এমন এমন ঘটনা, তানিম তো এই মেয়েটারা পছন্দ করে, এখন মেয়ের তো বিয়ে হয়ে যাচ্ছে বলে তানিমে পড়াশোনা করে না। তো নানু তখন বিষয়টা আমার আম্মুকে জানায়। আমার আম্মুকে জানানোর পরে আম্মু তখন আমাকে বাড়িতে খবর দেয়। আমি বাড়িতে যাই, বাড়িতে গেলে আম্মু আমাকে জিজ্ঞেস করে যে এই ঘটনা এটা কতটুকু সত্য। তো আমি আম্মুরে সত্যিই বললাম যে আম্মু আমি ওরা পছন্দ করি এবং আমরা একসাথে এসএসসি পরীক্ষা দিয়েছি, এখন ও মানে এক সাবজেক্টে ফেল করছে, এখন আবার পরীক্ষা দিবে, কিন্তু ওরা আমার খুব ভালো লাগে, এখন ওর বিয়ে হয়ে যাচ্ছে, আমি বিয়ে করবো। তা আম্মু বলে তোর কি এখনও বিয়ের বয়স হয়েছে? তুই সবাই মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে পড়িস, ইন্টারমিডিয়েট শেষ করবি, ভার্সিটি লাইফ শেষ করার পরে এরপরে না হয়তো বিয়ে শাদী করবি, চাকরি বাকরি করবি, বিয়ে শাদী করবি। তাই এখনও মাত্র ইন্টারমিডিয়েটে পড়িস, তোর বয়স এত কম বয়সে তুই কিসের বিয়ে করবি? না আম্মুরে বললাম যে আম্মু আমি বিয়ে করবো, নাইলে আমি পড়াশোনা করবো না, মানে একটু পাগলামি শুরু করলাম। মা তখন বিষয়টা আমার নানা ভাইয়ের সাথে আমার দাদা ভাইয়ের সাথে আলোচনা করলো, দাদাকে জানালো। আব্বুর সাথে সব ব্যাপারে আম্মু খুবভাবে শেয়ার করে না, যেহেতু আব্বু একটু রাগী প্রকৃতির মানুষ, হুটহাট করে যে কোনো বিষয় আমার আব্বা অনেক হাইফার হয়ে যায়। এই জন্য আব্বাকে তখন আম্মু বিষয়টা জানালো না, জানালো হচ্ছে আমার নানা ভাইকে, আমার দাদা ভাইকে। জানানোর পরে দাদাভাই তখন বললো যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি মেয়ের পরিবারের সাথে কথা বলি। তো আমার দাদা তখন মেয়ের পরিবারের সাথে কথা বললো এবং মেয়েকেও দেখলো। একবার যে আমার দাদা মেয়ে দেখে খুব পছন্দ করলো, আমার আম্মুরা এসে বললো যে মেয়ে তো দেখতে শুনতে ভালো এবং সর্বদিক থেকে আমার মেয়ে খুব পছন্দ হয়েছে এবং এই মেয়ের কাছে এই মেয়ে আমার নাতি বিয়ে করলে আমি খুব খুশি হব। মানে না এক কথায় আমার মানে দাদা তখন রাজি হয়ে গেল। দাদা রাজি হয়ে গেল পরে আমার দাদি তখন আমার আব্বাকে বিষয়টা জানালো। আব্বা তো মুহূর্তের মধ্যে রেগে গেল, যে কী ধরনের কথা, মাত্র ইন্টারমিডিয়েটে পড়ে, এত ছোট বয়সে কেন বিয়ে করবে? তো আমার দাদি বলল যে ছেলেও পড়াশোনা করবে, মেয়েও পড়াশোনা করবে, আমাদের যেহেতু একটাই নাতি, আমাদের বংশে মানুষ দরকার, তা বংশে মানুষের জন্য আমরা বিয়ে করাবো। এই কথা আমার দাদাভাই তখন বলল। আমার আমার দাদুমণি তখন আমার আব্বুকে বলল। বলার পরে আমার আব্বু তখন একটু সফট হয়ে গেল, যেহেতু মা বলছে একটু সফট হয়ে গেছে। সফট হয়ে যাওয়ার পরে পারিবারিকভাবে তখন আমার বিয়েটা ঠিক হচ্ছে। কিন্তু বিয়েটা যে ঠিক হচ্ছে, আমার ভিতর তখন একটা ভয় কাজ করতেছে যে বিয়েটা যে হবে, এখন যদি কোনো না কোনোভাবে আমার মাথার এই জিনিসটা ওরা দেখে ফেলে। এমন করে বিয়ের কথাবার্তা মোটামুটি ফুল অ্যান্ড ফাইনাল। শুক্রবারে বিয়ে, বৃহস্পতিবারে হঠাৎ করে সকালবেলা মেয়ের দাদি আর লুবনার দাদি আর পাশের ঘরের আরেকটা দাদি, দুইটা দাদি লুবনা তখন আমাদের বাড়িতে আসে। এটা বৃহস্পতিবারে দুপুরবেলা আইসা বলতেছে যে আপনার ছেলেকে একটু ডাক দেন। আমার আব্বারে বলতেছে, আমার আব্বা তখন বাড়িতে, আপনার ছেলেকে একটু ডাক দেন, আমি একটু ওর সাথে কথা বলবো। তো এই সবাই বলতেছে যে ব্যাপার কি, 2 দিন পরে পরের দিন বিয়ে, আজকে কেন এভাবে দেখতে আসছে বা বিষয়টা কি? পরে তিনি আমাকে ডাক দিয়ে একটা ঘরের মধ্যে নিয়ে গেল। ঘরের মধ্যে নিয়ে উনি দরজা আটকায় ফেলছেন। দরজা আটকায় ঘরের লাইট দিয়েই উনি আমার মাথার মধ্যে এটা দেখতে চাইতেছে, ওর দাদি। আমি তখন দেখাচ্ছি না, যেন আমি দেখাবো না। উনি খুব দস্তাদস্তি করতেছে যে এই দেখি তোমার মাথার মধ্যে কি দেখি, আমি দেখাই না। আমি এটা দেখাবো কেন? আমি দেখাবো না, কারণ এটি তো আমার জীবনে সবচেয়ে বড় একটা কাল, এটা আমি দেখাবো না। এটা দেখানোর জন্য উনি খুব দস্তাদস্তি করতেছে, আমি দেখাই না। এক পর্যায়ে আমি তখন দরজা খুলে বেরিয়ে গেছি। পরে ওই লুবনার দাদি তখন ওইখানে আমার আব্বুকে বলে যে কালকে তো বিয়ে, ঠিক আছে, আপনি আজকে একটু আমার সাথে চলেন আমার বাড়িতে। আমার আব্বু বলে ঘটনা কি, কেন যাব? তা আমার আব্বু তখন যায় না, আমার দাদি তখন যায়। লুবনার দাদির সাথে আমার দাদি তখন যায় এবং আমার দাদি গেলে পরে ওইখানে সবাই আমার দাদিকে ধরে জিজ্ঞেস করে যে আপনার নাতির মাথায় কি বলে, এবং আপনার নাতির হাতে 2 হাতে 12টা আঙ্গুল, এটা ঠিক আছে আমরা দেখেছি, কিন্তু ওর মাথার মধ্যে নাকি শিং আছে, এটা কতটুকু সত্য? আমার দাদি তখন ভাবে যে বিয়ে শাদী হইলেও তো সবাই বিষয়টা জানবেই, এখানে তো না জানানোর কিছু নেই, কারণ সবাই তো বিষয়টা জানবে বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে, তাইলে এখন বললে কী হবে? আমার দাদি তখন বলে যে হ্যাঁ, ওর মাথার মধ্যে এরকম একটা শিংয়ের মতো আছে এবং ওর বাবা মায়ের বিয়ের 10 বছর পর্যন্ত কোনো সন্তানাদি হচ্ছিল না, যার কারণে ওর মারে আমরা আজমিরে নিয়ে যাই এবং সেখান থেকে একজন পীর সাহেব এটা বললে পরে আমরা এই কাজটা করি এবং সেই ক্ষেত্রে ওর এরকম একটা জিনিস ওর মাথার মধ্যে দেখা দেয় এবং এটা বললে পরে তখন ওই দাদি তখন ডিরেক্টলি বলে যে না, আমরা তো তাইলে এরকম একটা ছেলের কাছে আমাদের নাতিনকে বিয়ে দিব না। লুবনার দাদি তখন মুহূর্তের মধ্যে ফিরে যায় যে আমার কাছে লুবনাকে বিয়ে দেবে না, এবং একইভাবে লুবনার পরিবারের অন্য মানুষগুলো ওর দাদির সাথে সাপোর্ট নিয়ে আনে যে আমরা মিথ্যা কথা বলছি, আমরা প্রতারণা করছি, আমাদের নামে মামলা দিবে, তারা লুবনাকে আমার কাছে বিয়ে দিবেই না। ওদের পাকা কথা যে তারা লুবনাকে আমার কাছে বিয়ে দিবেই না। দাদি তখন মন খারাপ করে বাড়িতে চলে আসলো রাতের বেলায়। আসার পরে সবাইরে বললো যে এই ঘটনা, এখন তারা তো তাদের মেয়েকে বিয়ে দিবে না, ঘটনা হচ্ছে এটা। তখন আমার
এত পরিমাণের কষ্ট হচ্ছিল, মানে আমার মন চাচ্ছিল যে আমি আত্মহত্যা করে মরে যাই। আল্লাহ আমাকে এটা নিয়ে আল্লাহ আমাকে দুনিয়াতে কেন বাঁচায় রাখছে, কেন আল্লাহ আমাকে এত পরিমাণের কষ্ট দিচ্ছে, আমি এরকম একটা জিনিস নিয়ে কেন দুনিয়াতে আসছি, আমি মরে যাচ্ছি না কেন। আমি খুবই কান্নাকাটি করতেছি, প্রচণ্ড রকম চিৎকার করে কাঁদতেছি, আল্লাহ তুমি আমার মরণ দিয়ে দাও, আমি আর সহ্য করতে পারি না, আমার আর সহ্য হয় না, আল্লাহ আমার মরণ দিয়ে দাও, ওরকম করে কান্নাকাটি করে। এবং পরের দিন শুক্রবারে চলে আসে, এবং শুক্রবারে আসার পরে তখন আমাদের পরিবারের সব মানুষগুলো যায়, ওদেরকে বুঝায় যে যান এটা এরকম করেন না ওরকম, কিন্তু তারা কোনোভাবে রাজি না, এবং তারা উল্টা আমাদের পরিবারের নামে মামলা দিবে বলে হুমকি দুমকে ঝামেলা টামেলা করতেছে। যাই হোক, এরপরে লুবনার সাথে আমার বিয়েটা হলো না, এবং তারা তার পরের দিনে লুবনাকে অন্য একটা জায়গায় বিয়ে দিয়ে দেয়, এবং লুবনাকে অন্য কোনো একটা জায়গায় বিয়ে দিয়ে দেয়। এবং বিয়ে দিয়ে দেওয়ার পরে আমি তখন এত পরিমাণের কষ্ট পাইলি যে লুবনার বিয়ে হয়ে যায় পরের দিনে, মানে যে শুক্রবার আমার সাথে বিয়ে হওয়ার কথা ছিল ওই শুক্রবার বাদ দিয়ে শনিবারেই লুবনার এক খালাতো ভাইয়ের সাথে লুবনাকে বিয়ে দিয়ে দেয়। তো লুবনার বিয়ে হয়ে যায়, এবং বিয়ে হয়ে যাওয়ার পরে আমি তখন মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ি, প্রচুর কান্নাকাটি করে ঘরের মধ্যেই থাকি, খাওয়া দাওয়া করি না, ঘুমাই না, আর পড়াশোনা তো ছেড়েই দিছে, পড়াশোনাও করি না, অনেক খারাপ অবস্থার মধ্যে আছি। তাই না আমার আব্বা আম্মা তখন আমাকে অন্য কোথাও বিয়ে করাবে, অন্য কোথাও বিয়ে করানোর জন্য মেয়ে দেখতেছে। আমি বিয়ে করবো না, তারা অনেক জায়গায় মেয়ে দেখতেছে, এখানে ওইখানে বিভিন্ন জায়গায় মেয়ে দেখে, তুই বিয়ে কর, এবং বিয়ে করলে সব কিছু থেকে বেরোতে পারবি। খোদ আমার আব্বু আমাকে বোঝায় যে এই দুনিয়াতে প্রেম ভালোবাসা বলতে কিচ্ছু নাই, এগুলো সবই ধোঁকা, এবং তুই এগুলোতে পড়িস না, একটা মেয়ে এরকমভাবে ধোঁকাবাজি করে, এগুলো বাদ দে, আমরা তোরে দেখে শুনে আরও সুন্দর দেখে বিয়ে করাবো, এটা আব্বু আমাকে বলতেছে। আমি তখন আব্বুর কোনো কথায় কোনো সাড়া দিই না, জাস্ট মন খারাপ করে আসছি, কোনো কিছু আব্বুকে বলতেছি না। আব্বু যতই আমাকে বোঝাচ্ছে আমি কান্নাকাটি করতেছি, আমি আমার মতো কান্নাকাটি করতেছি। এইভাবে তারা অনেক জায়গায় মেয়ে দেখছে, বিভিন্ন জায়গায় মেয়ে দেখছে, বাট আমাকে বিয়ে করাইতে পারে নাই। আমি কান্নাকাটি করছি, আমি আর বিয়ে শাদী করবো না। আমার জীবনে যেহেতু এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটেই গেছে, আমার কপালটা যেহেতু খারাপই, তো আমি এই খারাপ কপালটা আর ভালো করতে চাই না, আমি আর কোনোভাবেই কারোর সাথে জড়াতে চাই না, এটা বলে আমি তখন কান্নাকাটি করি। অ্যান্ড এরকমভাবে প্রায় লুবনার যেখানে বিয়ে হয়, এবং বিয়ে হয়ে যাওয়ার পরেও লুবনা ওই লোকটার কাছে ভালো ছিল না, ওর খালাতো ভাইয়ের কাছে বিয়ে দিয়ে ওই খালাতো ভাইয়ের মাঝে সমস্যা ছিল। 3 মাস পর্যন্ত লুবনা ওখানে সংসার করে, 3 মাস পরে ওখান থেকে লুবনাকে আবার নিয়ে আসে, সে জায়গা থেকে লুবনাকে আবার নিয়ে আসে। আমি আমার পরিবারকে একটা কথাই বলি যে তোমরা যদি আমাকে বিয়ে করাইতে হয়, আমি লুবনারই বিয়ে করবো, অন্য কাউরে বিয়ে করবো না, কারণ আমি অন্য কাউরে বিয়ে করলে আমি বাঁচবো না, আমি ওরা ভালোবাসি, ওর বিয়ে হয়েছে কী হয়েছে, আমি ওরা তারপরে বিয়ে করবো। এবার লুবনার ওই সংসারটা যেহেতু ভেঙে যায়, ওই সংসার থেকে লুবনার পরিবার নিয়ে আসে, আমার বাবা মা পুরো বেহাইয়ার মতো আবারও লুবনার পরিবারের সাথে যোগাযোগ করে, আবারও বলে যে ঠিক আছে আমরা বিয়ে করব এই সেই। তখন লুবনার পরিবার ওই সময় প্রস্তাব করে যে ঠিক আছে, একটা শর্ত, আপনার ছেলেকে নিয়ে আসেন, মাথার ওই জিনিসটা আমরা সবাই দেখব, দেখে যদি আমাদের মনোনীত হয় তাহলে আমরা বিয়ে দিব, অ্যান্ড ছেলেকে নিয়ে আসেন। এবং ওই বেহাইয়ার মতো আমার পরিবার আমাকে পুনরায়, মানে আমার কারণেই আর কি, আমার পরিবার তো রাজি ছিলই না, আমার কারণে তারা আমাকে আবার ওই লুবনাদের বাড়িতে নিয়ে যায়, এবং নিলে পরে লুবনার দাদা দাদি যারা আছে তারা সবাই মিলে আমার মাথা দেখে, এবং মাথার ভিতরে শিংটা দেখে, এটা হাতায় দেখে, এটা কালো, এটা টিপে দেখে, এবং সেখান থেকে বলে যে ঠিক আছে সমস্যা, এটা তারা তো বড় না, এটা দেখাও যায় না, এই সমস্যা না, তারা তখন রাজি হয়। পরে পারিবারিকভাবে লুবনার সাথে আমার আবারও বিয়ে হয়। তো এই বিয়েটা হয়, এবং ওই যে একটা সময় আসলে মন ভেঙে গেলে যা হয় আর কি, লুবনা আমার প্রতি আর ভালোবাসাটা আসে না। আমাকে প্রথমে যেরকমভাবে ভালোবাসতো, আমার প্রতি ওর একটা টান ভালোবাসা ছিল, এই জিনিসটা আর নতুন করে পুনরায় আবার আমার ভিতরে, মানে আমার প্রতি ওরা আসে না, আমার কাছ থেকে একটা স্পেস বজায় রাখে কেমন জানি। এরকম করতে করতে আমরা প্রায় 1-2 বছর মতো সংসার করে ফেলি। আমি তখন আমার বাবার সাথে বেশিরভাগ সময় রাজশাহী শহরেই থাকতাম, রাজশাহী শহরে আব্বার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করতাম, ওইখানেই থাকতাম, এবং ওইখানে আমার সবটুকুন সময় কাটতো। অ্যান্ড এরকম করতে করতে মানে একটা বিষয় দেখলাম যে মানে যত পরিমাণে আমি আমার মানে ওইখানে থাকতেছি বা বাড়িতে থাকতেছি, লুবনার সাথে আমার কোনো রকমের ওরকম কোনো সম্পর্ক হয় না, বা সম্পর্ক হয় বলতে দুজনের মাঝে একটু প্রেম ভালোবাসাটা আসে না আগের মতো। এরকম করে 1 দিন 2 দিন নয়, দীর্ঘ 3 বছর মতো আমরা সংসার করি, এবং 3 বছর সংসারের পরিপ্রেক্ষিতে লুবনার ঘরে কোনো সন্তানাদি হয় না, এবং আমার মা এই বিষয়টা নিয়ে অনেক মর্মাহত হয়, কেন বাচ্চা কাচ্চা হচ্ছে না, আমার আম্মা নাতিপুতি হচ্ছে না কেন। আমার আম্মু তখন এটা নিয়ে মন খারাপ করে কান্নাকাটি করেছে, কী হলো সন্তান হয় না, আমার আব্বা বিয়ে করছে, একইভাবে আমার আব্বার ঘরেও কোনো সন্তান হচ্ছিল না, আসছিল না, এখন আমি বিয়ে করলাম, আমারও কোনো সন্তানাদি হয় না। এইভাবে যেতে যেতে দীর্ঘ প্রায় 5টা বছরের মতো কেটে যায়। এই 5 বছরে আমার মা কোনো কিছু বাদ রাখে নাই, ডাক্তার, কবিরাজ, হুজুর, আজমির শরীফে পর্যন্ত আমার বউকে নিয়ে গেছিলো ইন্ডিয়াতে, যেরকম করে আমি আসছি দুনিয়াতে একইভাবে। তো সেখানকার ওই খাদেমকে আর পায় না, বাট অন্যরা যারা আছে তারাও কিন্তু ওভাবে আমার মাকে কিছু বলে না যে কীভাবে কী করতে হবে, এরকম কোনো সলিউশন পায় না। যেরকম একটা সমাজ আমার দাদাভাইকে দিয়েছিল যে এক কালারের 7টা গরু জবাই করে দিলে হচ্ছে একটা পুত্র সন্তান হবে আমার মায়ের ঘরে, এরকমভাবে কিন্তু আমার বউকে কিছুই বললো না। তো আমার মা আবারও নিরাশা, আমার বউকে নিয়ে আজমের থেকে ফিরে আসলো, ইন্ডিয়া থেকে ফিরে আসলো, আসার পরে
আমার আম্মা তখন খুব কান্নাকাটি করতেছে, কি করা যায়, কিভাবে কি করা যায়। এখন আমার তো অবস্থা খুব খারাপ, এদিক দিয়ে সন্তানাদি হচ্ছে না এবং পরিবারও বড় হচ্ছে না, আমাকে অন্য কোনো কোথাও বিয়ে করাইতেছে, আমি বিয়েও করতেছি না। তা এরকম করে যেতে যেতে প্রায় 5 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমার আম্মা তখন হঠাৎ করে একটা মহিলার সন্ধান পায়, যে সালেহা খাতুন। সালেহা খাতুন বলতে একজন মহিলা আছে, তিনি নাকি অনেক বড়, মানে বাচ্চা কাচ্চা না হইলে এটার চিকিৎসা তিনি তো অনেক ভালোভাবেই করে, এবং তিনি খুনকার আর কি, ওনার সাথে জিন আছে, জিনের মাধ্যমে নাকি পেটে সন্তান আসে, এরকম একটা কথা তিনি বলল। মানে মানুষের কাছে জানলে পরে আমার মা তখন ওইখানে গেছে। আমার মা কিন্তু এগুলোতে তখন বিশ্বাস করতে শুরু করছে, যেহেতু একইভাবে এরকম হুজুর কবিরাজ খোনানের মাধ্যমে আমি দুনিয়াতে আসছি, তাহলে আমার মায়ের কথা হচ্ছে এটার মধ্যে বিশ্বাসতা আছে, তা নাহলে তো আমি দুনিয়াতে আসতাম না। আমার আম্মু তখন কী করলো, ওইখানে গেল, সালেহা খাতুনের কাছে গেল, গিয়ে ওনার সাথে কথাবার্তা বললো, এবং কথাবার্তা বলার পর উনি তখন বললো ছেলে মেয়ে দুজনকে আমার কাছে নিয়ে আসতে হবে, দুজনকে আমার কাছে নিয়ে আসেন, একটা ডেট দিল, এই ডেটে নিয়ে আসেন, এবং আমি তাদেরকে দেখবো যে তাদের কী হয়েছে। ডেট অনুযায়ী মা তখন আমাকে নিয়ে যাবে, আমি যেতে রাজি হই না, আমি আম্মাকে বলে আমি যাবো না, আমার প্রয়োজনে। তা আম্মা আমাকে জোরাজোরি করে নিয়ে যায়, আমি তখন ওইখানে যাই। গেলে ওই মহিলা আমার বউকে দেখে না, সালেহা খাতুন আমাকে দেখে, আমার হাত দেখে, আমার মাথা দেখে, আমার শরীরের অন্য মানে বিভিন্ন জায়গার ভিতরে দেখে আমাকে বলতেছে, আমার মাকে বলতেছে, তোর সন্তান কখনোই হবে না, তোর ছেলের সন্তান কোনো মানুষের সাথে হবে না, কোনো মানুষের গর্ভে তোর ছেলের সন্তান আসবে না, মানে তোর ছেলে কোনো মানুষকে বিয়ে করলে ওখান থেকে কোনো সন্তান জন্মাবে না। আমার আম্মা বলে, কি বলেন, আমার ছেলেও মানুষ, তাহলে সে মানুষকে বিয়ে করলে সন্তান আসবে না, এটা কী ধরনের কথা। উনি বলে, তোর ছেলে কোনো নর্মাল মানুষ না, এবং তোর ছেলে কোনো নর্মাল মানুষ না, এবং নর্মাল মানুষের চিত্র কিন্তু তোর ছেলের মাঝে নাই, এবং তোর ছেলে এভাবে বিয়ে করলে কোনো সন্তানাদি হবে না, তাকে হচ্ছে একটা অন্য রকম একটা মেয়েকে বিয়ে করাইতে হবে, আমি খুঁজে দিব। এই কথা আমার আমাকে ওই মহিলা বললো। বলার পর আমার আম্মু বরাবর মতো রাজি হইলে পরে আম্মু কয়েকদিন পর পরে মহিলার কাছে যায় এবং গিয়ে বলে, আপনারা বলছিলেন যে সন্তানাদি হবে, আপনি একটা মেয়ে খুঁজে দিবেন, যে মেয়েকে বিয়ে করলে সন্তান হবে, খুঁজে দিচ্ছেন না কেন, ওরকম করে বলে। বাট মহিলা খুঁজছি বলতে অনেকগুলো মাস কাটায় দেয়। এরই হচ্ছে আমার আম্মুকে তখন সবাই মিলে বুদ্ধি পরামর্শ দিতেছে যে একটা কাজ করো, আরেকটা বিয়ে করাও, একটা বিয়ে যেহেতু করছে, তাহলে যেহেতু মনে হয় বউর মাঝেও সমস্যা থাকতে পারে, আরেকটা বিয়ে করাও। এবার আমাকে আরেকটা বিয়ে করার জন্য আমার আম্মা তখন, মানে আমার আম্মা সন্তানের জন্য পুরো পাগল হয়ে গেছে, যে সন্তান হওয়াই লাগবে, এবং সন্তানের জন্য মা খাওয়া দাওয়া ঘুম সব বন্ধ করে দিছে। আমার সন্তান হওয়াই লাগবে, আমার সন্তানের জন্য মা পাগল হয়ে গেছে। মায়ের কেউ বুঝাইতে পারে না, মা কারো বুঝ নেয় না, কারো কথা শোনে না, মানে নিজে যা বুঝতেছে তাই, প্রচুর পাগলামি করতেছে, অনেক পাগলামি করতেছে, কোনোভাবে মাকে ধরে রাখা যাচ্ছে না। পরে এবার আম্মু করলো কি, আমাকে আরেকটা বিয়ে করাবেন, এরকম করতে করতে নাজমা নামের এক মেয়েকে, আমাদের গ্রামেরই, ওই মেয়ের আমার ঠিক করছে, ওই মেয়ের আমার আম্মা বিয়ে করাবে, এবং ওই মেয়ে মাদ্রাসা থেকে আলেম পাস করছে, মেয়েও দেখতে শুনতে ভালো, এটাকে আমাকে বিয়ে করাবে। তো লুবনার পরিবারের সাথে কথা বলছে, লুবনার পরিবারের কথা হচ্ছে, আমাদের মেয়ের যেহেতু একটা বিয়ে হয়েছে, তাহলে ছেলে আরেকটা বিয়ে করা আমাদের কোনো সমস্যা নেই, মানে লুবনার পরিবার মেনে নিছে, এবং লুবনাও মানে কান্নাকাটি করতে করতে একটা পর্যায়ে মেনে নিচ্ছে। আসলে কিছু তো করার না, যেহেতু সন্তানাদি হয় না, সন্তান যেহেতু হচ্ছে না, সেক্ষেত্রে লুবনাও তখন বিষয়টা মেনে নিল, এবং লুবনা মেনে নেওয়ার পরে এবার আমি নাজমাকে বিয়ে করলাম। নাজমাকে বিয়ে করার পরে একইভাবে নাজমার সাথেও আমি 1 বছরের মতো সংসার করে গেলাম, কিন্তু কোনো সন্তানাদি হয় না, নাজমার গর্ভে কোনো সন্তানাদি আসে না। এবং আমার আম্মু ওই মহিলার কাছে, সালেহা খাতুনের কাছে বারবার যাচ্ছে যে কি হইল। আমার আম্মু তখন পাগলের মতো হয়ে গেছে, মানে কি যে করতেছে নিজের মাঝেও ঠিক নেই, যে আমার সন্তান আমার আম্মুর লাগবে, এরকম পাগলামি করতেছে, তো বংশের প্রদীপ লাগবে, এরকম পাগলামি করতে করতে এবার আমার 2টা বউ নিয়ে আমি এভাবে আসি। 2টা বউ, নাজমাও আছে আমার কাছে এবং লুবনাও আছে, 2 বউ নিয়ে আসি। তখন আমি একরকম মানসিক প্রতিবন্ধীর মতো হয়ে গেছি, মানে আমার আম্মু এরকম প্রতিটা মুহূর্তে আমাকে গালাগালি করে, আমার সাথে খারাপ ব্যবহার করে, সন্তান হয় না কেন, এটা ওইটা নিয়ে কথাবার্তা বলে। এই জন্য আমিও মানসিকভাবে অনেকটা ডিপ্রেশনে পড়ে গেছি, যে আম্মু এরকম করতেছে। এইভাবে সময়টা কাটতে কাটতে একটা পর্যায়ে আমার আম্মা হঠাৎ করে ওই মহিলার কাছ থেকে আসার পরে একদিন চুপ হয়ে গেছে, মানে কিচ্ছু বলে না, মানে কেমন জানি একদম এক গরোয়া টাইপের হয়ে গেছে, কারোর সাথে কোনো কথা বলে না এবং চুপচাপ থাকতেছে, এই একটা অবস্থা। এটা দেখার পরে আমি তখন অবাক হয়ে গেলাম, কি রে আম্মু এরকম করে কেন, আম্মু তো এতটা শান্ত স্বভাবী মানুষ না, বাট হঠাৎ করে এরকম শান্ত হয়ে গেল, কারোর সাথে কথা বলে না, চুপচাপ এরকম নীরব ভূমিকা পালন করতেছে, কারণ কি। এইভাবে কথা বলতে বলতে আম্মু তখন হঠাৎ করে বলতেছে, তুই নাজমারে ছেড়ে দে, লুবনারে না, নাজমারে ছেড়ে দে, ওরে বিয়ে করছিস। তা 4 লাখ টাকা কাবিনে আমি নাজমারে বিয়ে করছিলাম, আমার আম্মু নিজ থেকে 4 লাখ টাকা দিয়ে নাজমার সাথে আমার ছাড়াছাড়ি করাই দিল। নাজমার সাথে ছাড়াছাড়ি করার পরে লুবনা আছে, আমার আম্মা এবার বলে লুবনারেও ছেড়ে দে, তুই লুবনারে নিয়ে কী করবি, লুবনার কোনো সন্তানাদি হবে না, এটা নিয়ে কী করবি, লুবনারে ছেড়ে দে। তা লুবনারে কিন্তু আমি অনেক আদর করে বিয়ে করছে, ভালোবেসে বিয়ে করছি। আমি বলে আমি লুবনারে ছাড়বো না, আমি ওরা ভালোবাসি, আমি ওরা ছাড়বো না। তা লুবনার সাথে আমার ছাড়াছাড়ি হচ্ছে না, আম্মু অনেক চেষ্টা করতেছে, বাট আমি লুবনারে ছাড়ি নাই। এর পরিপ্রেক্ষিতে হঠাৎ করে আম্মু একদিন আমাকে এরকম একটা কথা শোনাই দেয়, যেটা শোনার পরে ভাই আমি তখন দুনিয়াতে নাই, আমার মনে আমি দুনিয়াতে নেই, উদা হয়ে গেছি এরকম। আমার আম্মু আমাকে বলতেছে,
সালেহা খাতুন নামের যে মহিলাটা আছে, ওই মহিলার বয়স কিন্তু মানে প্রায় 50-এর উপরে হবে, 50 বছর উপরেই হবে। এত বয়স্ক একটা মহিলা, আমার আম্মা বলতেছে ওই মহিলাটাকে আমাকে বিয়ে করার জন্য। মানে আমার আম্মারে কি খাওয়াইছে না আমার আম্মারে কি করছে এটা আল্লাহই ভালো জানে। বাট আমার আম্মা কি বলে কি কয় এসবের কোনো কোনো দিশ টিশ নাই আর কি, মানে পাগলের মতো বকে। আমার আম্মা বলে এই সালেহা খাতুনকে তুই বিয়ে করবি এবং সালেহা খাতুনকে বিয়ে করার পরে তোর সন্তান হবে। আমি বললাম আম্মু এটা কী ধরনের তুমি কথাবার্তা বলতেছো? ওই মহিলার বয়স 50-এর মতো, সে তোমার থেকেও বয়স্ক, আমি তোমার থেকেও বয়স্ক একটা মহিলারে বিয়ে করবো, এটা কী ধরনের কথা বলো আম্মু তুমি? আর আম্মু বলে না ওই মহিলাকে তোর বিয়ে করা লাগবে। আমি বললাম না মা এটা হতে পারে না, আর এই মহিলা আমাকে বিয়ে করবে কেন? আমার মা বলে বিয়ে করে প্রয়োজনে ছেড়ে দিবি সমস্যা নাই, কিন্তু তোর একটা সন্তান হইলে তোর বংশটা বেঁচে থাকবে, আমার তোর বংশটা লাগবে। আমার যেহেতু আর কোনো ভাই বোন নাই তাহলে আমার একটা বংশ লাগবে। এই জন্য আমার আম্মু ওই সালেহা খাতুনকে আমাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগছে। আমি বললাম আমি ওই মহিলাকে বিয়ে করবো না, আমি ওই মহিলাকে কোনোভাবেই বিয়ে করবো না, তুমি যতই চেষ্টা করো যতই কিছু করো আমি বিয়ে করবো না। এবং এই বিষয়টা আমি লুবনাকে জানাইছি। লুবনাও তখন খুব কান্নাকাটি করতেছে, এটা কী ধরনের কথা? নাজমাকে বিয়ে করাইছেন ভালো কথা, যে ওর সন্তানাদি হয় না বলে নাজমার এখান থেকে যদি হয়, নাজমারে বিয়ে করালেন, এখন নাজমারে ডিভোর্স করে আপনার সালেহারে বিয়ে করাবেন আমার মায়ের বয়সে একটা মহিলাকে। এই নিয়ে আমার আম্মুর সাথে লুবনার অনেক ঝামেলা যাইতেছে। এবার আমার আম্মু লুবনার উপরে খেপে গেছে, লুবনার গায়ে হাত তোলে যে বান্দির বাচ্চা তুই আমার ঘর থেকে বেরিয়ে যা, তোরে আমার লাগবো না। এই বলে লুবনার সাথে আমার মা খুবই দুর্ব্যবহার করতেছে, খারাপ ব্যবহার করতেছে। একসময় লুবনা আমার বাড়ি থেকে চলে গেছে। বাড়ি থেকে চলে গিয়ে লুবনা তখন আমার মায়ের নামে মামলা করেছে থানাতে, এবং সেই মামলার সূত্র ধরে আমার বাবা তখন অনেক কষ্ট করে লুবনার সাথে আমার ছাড়াছাড়ি করাই দেয়। মানে কাবিনে যে টাকা পাইতো, কাবিনের টাকা দিয়ে সম্পর্ক ভাঙাভাঙি হয়ে যায়। হ্যাঁ আমার মা অলওয়েজ আমাকে ওই মহিলার কাছে নিয়ে যায়, এই সালেহা খাতুনের কাছে নিয়ে যায়। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন নিতেছে, আমাকে পানি পড়া দিতেছে, খাওয়াইতেছে, কী যে করতেছে আল্লাহই ভালো জানে। বা এরকম করতে করতে আমি কেমন জানি একটু প্রতিবন্ধী টাইপের হয়ে যাই। মানে আমার ভিতরে যে সেন্স আছে, আমার সেন্স আর কাজ করে না, আমি কেমন জানি হয়ে যাই। এবং কেমন হয়ে যাওয়ার পরে সেখান থেকে আমার মা এই হঠাৎ করে সিদ্ধান্ত নিল যে সালেহা খাতুনকে আমাকে বিয়ে করাবে। গ্রামের সব মানুষ তখন আমার আম্মাকে বলতেছে তুই পাগল হয়ে গেছিস, তোর মাথার মধ্যে সমস্যা দেখা দিছে, তুই ডাক্তার দেখা, তুই তোর ছেলে এরকম যুবক একটা ছেলেকে কেন এরকম বৃদ্ধ একটা মহিলাকে বিয়ে করাবি? আমার আম্মা বলে আমার সন্তান লাগবে, আমার নাতিপুতি লাগবে, আমার ছেলের ভবিষ্যৎ লাগবে। অন্য কোনো মেয়ের এই বিয়ে করলে আমার ছেলের ঘরে কোনো সন্তানাদি হবে না, কিন্তু এই সালেহা খাতুনকে বিয়ে করলে ওর ঘরে সন্তান আসবে। তা যার জন্য আমি সালেহা খাতুনকে বিয়ে করাবো। কারণ আমার আম্মা এটাতে বিশ্বাস করে ফেলছে এই কারণে, যেহেতু আমার আম্মা একটা মাজারে যাওয়ার পরে হুজুরে বলছে, হুজুরের কথা মতো আমি দুনিয়াতে আসছি আমার মায়ের গর্বে। তা আমার মায়ের কথা হচ্ছে ওই সালেহা খাতুন যেভাবে বলছে এভাবে বললে অবশ্যই সালেহা খাতুনের পেট থেকে সন্তান আসবে, আমার মায়ের বংশ রক্ষা হবে। আমার মা তখন বংশ রক্ষা করার জন্য পাগল হইয়া এই সালেহা খাতুনকে আমাকে বিয়ে করাবে কোনো কথা নেই, সালেহা খাতুন আমার বিয়ে করাবে। আমি আর কি করব, আমার মাকে কোনোভাবে কেউ ধরে রাখতে পারতেছে না। ওই সময় আমার দাদা দাদি দুজনেই মারা গেছে পরিবারে। আমার মায়েরও তখন বয়স হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে। আম্মু তখন এই ধরনের পাগলামি শুরু করছে। আমার আব্বা কিন্তু রাজি না, আমার আব্বা কোনোভাবে রাজি না। আব্বা বলতেছে এটা হতে পারে না, আমার এই বয়সে একটা ছেলেকে আমি এরকম একটা বৃদ্ধ মহিলাকে বিয়ে করাবো। কিন্তু আমার মা আমার বাবার কথাও শোনে না, এবং একটা সময় সালেহা খাতুনকে বিয়ে ছাড়া আমাদের বাড়িতে নিয়ে আসছে। আমাদের বাড়িতে নিয়ে আসার পর ওই মহিলা একইভাবে অনেক রুগী আসে, রুগী দেখে, বিভিন্ন রুগীদেরকে তাবিজ তুমান দিতেছে, আমাদের বাড়িতে বসে এগুলো করতেছে। তো আমার বাড়িতেও তখন আমার শুধু আম্মু আর আমি, আর কিন্তু কেউ নেই। আব্বা তো হচ্ছে রাজশাহী শহরেই থাকে, আব্বু গ্রামে খুব বেশি একটা আসে না, মাঝে মাঝে আসে, লোকদের সাথে দেখা টাকা করে আব্বু চলে যায়। আব্বু গ্রামে থাকেই না, তো গ্রামে থাকে আমি আর মা। মা তখন করলো কি, এই সালেহা খাতুনে নিয়ে আসছে, আইনা ভাই আমারে কী খাওয়াইলো, কী করাইলো, আমার ভিতরে কিছুই নেই। সালেহা খাতুনের সাথে আমাকে বিয়ে করাই দিল। তা সালেহা খাতুনের সাথে আমাকে বিয়ে করে দিল, আমি সালেহা খাতুনের বিয়ে করলাম। এবং প্রতি রাতে আমি যখন ওনার সাথে ঘুমাইতে যাই, আল্লাহ সাক্ষী কেউ বিশ্বাস করবে কিনা জানি না, প্রতি রাতে আমি সালেহা খাতুনের সাথে ঘুমাইতে গেলে আমি জানি কেমন হয়ে যাই। মানে আমার ভিতরে কোনো মানসিক শক্তি থাকে না, আমার মনে হয় আমি অজ্ঞান হয়ে পড়ে থাকি। মানে আমার ভিতরে কোনো জ্ঞানের কোনো কিছু থাকে না, সম্পূর্ণ অজ্ঞানের মতো থাকি। এবং সে অবস্থার ভিতরে সালেহার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়, কিন্তু একদম বৃদ্ধ বয়স্ক একটা মানুষ, আল্লাহ জানে কীভাবে কী হয়। আমি কোনো সময় এসব করার জন্য প্রস্তুত না, মানে আমি ওনাকে তো পছন্দই করি না। এইভাবে বছর যেতে না যেতে হঠাৎ করে সালেহা খাতুন তখন বাচ্চা কনসেপ্ট করে, বেবি হবে। মানে সবাই তখন, মানে আমাদের এলাকার সব মানুষ তখন বিষয়টাকে নিয়ে সবার ট্রেন্ডিংয়ের মধ্যে আছে যে এরকম বয়স্ক একটা মহিলাকে বিয়ে করছে, এখন সন্তান হবে। মানে সবাই তখন এই বিষয়টা নিয়ে অনেক কানাগোস্তা করতেছে, সবাই মিলে কথাবার্তা বলতেছে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা সময় সালেহার ঘরে ঠিক একটা ছেলে সন্তান হলো। এবং সন্তানটা হওয়ার পরে আমার মা তখন তার নাম রাখলো তাশরিফ হোসেন, আমার ছেলের নাম রাখলো তাশরিফ হোসেন। এবং তাশরিফ হওয়ার পরেই
আমি তখন আমি কিন্তু সালেহার ঘরে যাইতাম না। সালেহার আমার মা এক ঘরেই থাকতো, আমি ওই ঘরে যাইতাম না, ওনার সাথে কথাও বলতাম না। এবং সন্তানটা হওয়ার পরেও, মানে আমার ছেলে সন্তানটা হওয়ার পরেই আমি তখন আস্তে আস্তে করে মানসিকভাবে একটু ভালো হইতে শুরু করি। মানে আমি কিন্তু সালেহা আমাদের পরিবার আসার পর থেকে আমি কিন্তু মানসিকভাবে অনেকটা ডিপ্রেশনে চলে গেছি এবং আমার ভিতরে আমার মানসিক শক্তিটা হারিয়ে ফেলেছি। তা আমার ছেলেটা হওয়ার পরে, তাশরিফ হওয়ার পরে আমি তখন আস্তে আস্তে করে একটু মানসিকভাবে স্ট্রং হতেছিলাম, মানসিকভাবে শক্ত হতেছিলাম। এবং আস্তে আস্তে করে আমি তখন বাড়িবার থেকে চলে যাব। আমিও তখন আমার গ্রাম ছেড়ে আমিও তখন ওই রাজশাহীতে গিয়ে ওইখানে আমার আব্বুর সাথে ব্যবসা বাণিজ্য করে বাড়িতে আর আসি না। তো বাড়িতে আর আসি না, মাঝে মাঝে হয়তো 15 দিন 20 দিন পরে আসি, দিনে আসি আবার দিনেই চলে যাই, রাতে কিন্তু থাকি না, একটা রাতও থাকি না, দিনে আসি দিনেই চলে যায়। যদিও আমার মা আমাকে রাখার জন্য চেষ্টা করে যে বাড়িতে থাক, তোর বউ আছে, বউর সাথে থাক, এটা করে। আমি তো আর আমার বউরে মানেই না এবং এই বউকে তো আমি স্বীকারই করি না। তো যার জন্য আম্মু চেষ্টা করলেও আমাকে আর বাড়িতে জোর করেও আটকে রাখতে পারে না, আমি জোর করেও বাড়িতে থাকি না। এইভাবে সময়টা কাটতেছে, এইভাবেই সময়টা কাটতে কাটতে একটা পর্যায়ে আমি খেয়াল করে দেখলাম যে এই সালেহা খাতুনও কিন্তু আমার প্রতি কোনো টান নাই। আমি যে তার স্বামী, বাড়িতে আসি না, তার সাথে থাকি না, এইসব নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সে তার মতো করে কবিরাজি করতেছে, বিভিন্ন রুগী আসতেছে, রুগী দেখতেছে, রুগীদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে, সে তার মতো করে তার ব্যবসা বাণিজ্য গোটাচ্ছে বা সবার সাথে তার মতো করে সে সম্পর্ক রাখতেছে। এইভাবে সময়গুলো কাটতেছে, সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আর এদিক দিয়ে তাশরিফও তখন আস্তে আস্তে করে বড় হচ্ছে, তাশরিফ বড় হচ্ছে। তো তাশরিফ বড় হইতে হইতে এক পর্যায়ে এই তাশরিফ সারাক্ষণই হচ্ছে ওর আম্মুর সাথে থাকতো, সালেহা খাতুনের সাথেই থাকতো। তাশরিফের বয়স তখন প্রায় 7 থেকে 8 বছরের কাছাকাছি, 7 থেকে 8 বছরের কাছাকাছি তাশরিফের বয়স। অ্যান্ড 7-8 বছর বয়সে এই মহিলা সালেহা খাতুন করে কি, এই তাশরিফে দিয়ে বিভিন্ন ধরনের এই জিন ভূতের কাজ করায়। মানে তাশরিফের উপরে জিন শোয়ার করে তাশরিফে দিয়ে বিভিন্ন ধরনের অলৌকিক কাজ করে, এগুলো করানোর পর আমার ভিতর তো খারাপ লাগে। সত হইলে তো আমার সন্তান আমার উর থেকে দুনিয়াতে আসছে। আমি তখন আমার মারে বলি যে মা, এটা কী ধরনের কথা, আমার কি টাকা পয়সার অভাব যে আমার সন্তানকে দিয়ে এই ধরনের কাজ করাইতে হবে? আমি আম্মুকে তখন এটা বলে, আম্মু তখন আমার আম্মুও তখন কেমন যেন এই সালেহা খাতুনের কথাই শুনতো। মানে সালেহা খাতুন যা বলতো আমার আম্মা তাই করতো। আমার আম্মু সালেহা খাতুনের কথার বাইরে এক পাও দিত না। ওই মহিলা যা বলে, ওই মহিলা উঠতে বসলে উঠতো, বসতে বললে বসতো, আমার আম্মু ওই মহিলার কথা ছাড়া এক পাও কোনো দিকে দিত না। মানে অবস্থাটা এতটাই বেগতিক হয়ে গেছে যে কোনোভাবেই আমার আম্মাকে কোনো কিছু বুঝিয়ে রাখা যাচ্ছে না। আম্মা সালেহা খাতুন করে জীবন দিয়ে দিচ্ছে, গলা শুকিয়ে ফেলতেছে। যাই হোক, আমরা আর আম্মুরে বুঝাতে পারি না, আম্মু আম্মুর মতো করে আছে। আর আমার ছেলেটাকে দিয়ে এরকম করাইতেছে। যদিও অনেকবার আমি চেষ্টা করছি তাশরিফকে এখান থেকে নিয়ে রাজশাহীতে নিয়ে যাওয়ার জন্য আমার আব্বার সাথে, কিন্তু তাশরিফ আমার সাথে যায় না, আমার সাথে যাবে না। মানে আমার সাথে যাবে না বলতে ওরা আমি নিতে পারি না, আমার বউকে দেয় না। এইভাবেই সময়গুলো কাটতে কাটতে এক পর্যায়ে আমার ওই মহিলার সাথে প্রচুর ঝগড়া লেগে যায়, সালেহা খাতুনের সাথে অনেক ঝগড়া লাগেছে। আমার ছেলের দিয়া কেন এগুলো করায়, এই সেই। এবং ঝগড়া লাগানোর পরে এবার এই সালেহা খাতুন করে কি আমার ছেলের নিয়ে এসে চলে যায়, মানে তার বাপের বাড়িতে যেখানে সে আগে থাকতো ওইখানে চলে যায়। আমার মা কিন্তু তখন একদম মানসিক প্রতিবন্ধীর মতো আছে। আমাদের পরিবারটা মানে চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যাবে না, এমন একটা পরিবার তখন হয়ে যায়। পরিবারের সদস্য বলতেই থাকে না। আমার আম্মু তখন মানসিক প্রতিবন্ধীর মতো ঘরের মধ্যে বন্দী হয়ে যায় এবং সালেহা খাতুন তখন আমার ছেলে তাশরিফে নিয়ে গিয়ে এই ধরনের কাজগুলো করে। ভাই এরকম করতে করতে আমি ইয়াতে এই খুলনা রাজশাহীতে আমি হঠাৎ করে খবর আসলো এলাকা থেকে যে আমার ছেলে এই তাশরিফ নাকি মারা গেছে। তাশরিফ মারা গেছে, আমার কাছে খবর আসছে। অ্যান্ড ওই সময় মনে হয় রাত 11টা 11:30 মতো বাজে। আমি খবর পাইয়া দৌড়ে ছুটে গেলাম বাড়িতে যেয়ে দেখতেছি আমার আম্মুর অবস্থাও খুব খারাপ। আম্মুরে নিয়ে আমি তখন আমার শ্বশুর বাড়িতে গেলাম, মানে সালেহা খাতুনের বাড়িতেই। সেখানে যাওয়ার পরে দেখলাম যে তাশরিফের লাশ তারা শোয়ে রাখছে। অবাক ব্যাপার হচ্ছে সবাই কান্নাকাটি করতেছে, যে প্রত্যেকটা মানুষ কান্নাকাটি করতেছে যে এরকম একটা ছেলে মারা গেল, সবার চোখে পানি। কিন্তু এই সালেহা খাতুনের চোখে কোনো পানি নেই। সালেহা খাতুন বলতেছে যে ও মরে নাই, ও বেঁচে আছে, ও আমার কাছে আবারও আসবে, ও গেছে আমার স্বামীরে আনার জন্য। ও এটা বলতেছে, যে এরকম করেই বলতেছে যে আমার ছেলে মরে নাই, তাশরিফ মরে নাই, তাশরিফ হচ্ছে আমার আমার স্বামীরে আনার জন্য আকাশে গেছে, আমার স্বামীরে নিয়ে আসবে, আমার স্বামীর কাছে গেছে আমার স্বামীরে আনার জন্য। তো সবাই মানে বলতেছে তোর স্বামী তো তোর সামনেই আছে। আমার কথা বলে যে তানিম তো তোর সামনে আছে, তানিম তো তোর স্বামী। বলে না, তানিমের আগে আমার আরেকটা স্বামী ছিল, আমার ওই স্বামীরে আনার জন্য ও গেছে, আমার ওই স্বামীর ও নিয়ে আসতে আমি ওরে পাঠাইছি, এটা তো এখানে শুয়ে আছে, ও তো আসলে মরে নাই। তো সবাই বলতেছে যে আর তাশরিফ মরে যাওয়ার পরে হয়তো সালেহা খাতুনের ব্রেনে সমস্যা দেখা দিছে, মানসিকভাবে মনে হয় ব্রেনের বিকজ দেখা দিছে। তারপরে কি করলো, এই আমার ছেলেরা মাটি দিয়ে দিবে, রাতের মধ্যে মাটি দিয়ে দিবে, মাটি দেওয়ার ব্যবস্থা করতেছে। এবং ফজরে আজানের পরে ফজরের জামাত শেষে তখন এলাকার লোকজন মিলে তখন আমার সন্তানকে মাটি দিয়ে দিল এবং মাটিটা আমার বাড়িতে এনে দিল, আমার এলাকাতে এনে মাটি দিল। তার মাটি দেওয়ার পরে ও মাটি দিল দিনে পরে। এবার আমি আবারও আর পরিবারের সাথে যোগাযোগ রাখি না, আমি আবারও চলে গেছি আমার বাড়িতে, মানে আমি আমার ওখানে চলে গেছি।
এই কি বলে রাজশাহীতে চলে গেছে। আমি রাজশাহী থেকে আমার আব্বুর সাথে ব্যবসা বাণিজ্য করতেছি, আমি আর বাড়িতে আসি না। যেহেতু মা তখন পাগলের মতো আছে, বাড়িতে আসলেও মা আমার কোনো কথা শোনে না। মা কেমন যেন একটু মানসিক প্রতিবন্ধীর মতো। মাকে দেখাশোনা করার জন্য একটা মহিলা রাখছিলাম, মহিলা আমার আম্মুকে দেখাশোনা করে। আর এদিক দিয়ে আব্বা তো আমার সাথেই পড়ে আছে রাজশাহীতে। আব্বু ব্যবসা বাণিজ্যের দিকে মনোযোগ, সংসার ধর্ম ছেলে এগুলোর দিকে আমার আব্বুর কোনো টান নাই, কোনো ভালোবাসা নাই। আব্বু সংসার ধর্ম নিয়ে পড়ে মানে ব্যবসা বাণিজ্য নিয়ে পড়ে আছে। এভাবে সময়গুলো কাটতে কাটতে সালেহা খাতুন তখন এমন করেই পড়ে আছে, কখনো আমাদের বাড়িতে কখনো ওদের বাড়িতে, দুই বাড়িতে থাকতেছে, রুগী দেখতেছে, বিভিন্ন ধরনের মানুষকে চিকিৎসা করতেছে। এই করতে করতে একদিন হঠাৎ করে এক মহিলা নাকি, এটা আমি আমার আম্মুর মুখে শুনছিলাম, এটা আমাদের বাড়িতেই, এক মহিলা নাকি এক ছেলেকে নিয়ে আসছে তাশরিফের বয়সী। আয়শা বলতেছে যে এই ছেলে আমার কথা শোনে না, প্রচুর দুষ্টামি করে, এবং এই ছেলেকে আমি মানুষ করতে পারতেছি না, কী করবো? সালেহা খাতুন নাকি বলে এটা আমার কাছে রেখে যান, আমি ঠিক করবো, আমার মা করে ডাকলে আমি ঠিক করবো। তা এই ছেলেরে তখন ওই মহিলা রেখে চলে যায়। ওই ছেলের নাম কি বা মহিলার কী নাম রাখে ওইটাও জানি না, কিন্তু ওই মহিলা ওই মহিলা তখন এই ছেলেটাকে সালেহা খাতুনের কাছে দিয়ে যায় দিনের বেলায়। দিয়ে গেলে পরে সালেহা খাতুন ওই সন্তানে এই ছেলেটারা তখন বলে আমি তোরে তাশরিফ বলে ডাকবো, তোর নাম আজকে থেকে তাশরিফ, মানে ওরে তাশরিফ করে ডাকে। তো তাশরিফ করে ডাকা শুরু করছে এই ছেলেরে দিয়া, এবং একইভাবে আমার সন্তান তাশরিফরে দিয়ে যেরকম কাজ করতো, জিন চালান দিত, জিন আইনা জিন শোয়ার করতো, জিন শোয়ার করে মানুষের উপকার করতো, এগুলো করতো, একইভাবে এই ছেলেটাকে দিয়েও একই কাজ করতেছে আমার বউয়ে। সালেহা খাতুন এই মাসুম বাচ্চাটারে দিয়েও একই কাজ করে, রূপে জিন শোয়ার করে, তারপরে ওকে দিয়ে বিভিন্ন ধরনের চিকিৎসা করে, মানুষের রোগ বালাই করে, এটা ওইটা করে, সন্তান না হলে বান্দাত্তার সন্তান আনে, এগুলো করে। কিরে কোনোভাবে হচ্ছে ওরে ঠিক করা যাচ্ছে না, মানে আমার বউকে ঠিক করতে পারতেছি না। অনেকেই তখন গ্রামের মানুষ তখন মোটামুটি মোবাইল ফোন টোনের আবিষ্কার আসতেছে, বা সবাই তখন একটু একটু সচেতন হচ্ছে, মানে ডিজিটাল জামানায় আসতেছে, সবাই আমার বউকে বোঝাচ্ছে যেটা আপনি কী করেন এরকম মাসুম বাচ্চার উপরে। আর যেই মহিলা এই ছেলেকে রেখে চলে গেছে, এই মহিলার কখনো নাকি এই ছেলেকে নিতে আসে নাই। এটা কোন মহিলা কোত্থেকে আসছে, সে ছেলের দিয়া চলে গেছে, এই ছেলের নিতে আর আসে নাই। এবং আরেকটা মানে বড় বিষয় হচ্ছে, অবাক করার বিষয় হচ্ছে এটা, যে ওই ছেলে যখনই মানে সালেহা খাতুনের কাছে আসছে আমাদের বাড়িতে এসে, তখন নাকি ছেলে কথা বলতে পারতো না, মানে বোবা হয়ে যায়, কথা বলতে পারে না, একদম বোবা থাকে। তো বোবা থাকে ঠিক যখনই হচ্ছে ওকে আসনে বসানো হয়, ওর উপরে জিন হাজির করা হয় রুগী চিকিৎসা করার জন্য, ঠিক তখনই ও কথা বলতে পারে। এবং তখনই বিভিন্ন কণ্ঠে, কখনো ছেলের কণ্ঠে, কখনো মেয়ের কণ্ঠে, এরকম করে কথাবার্তা বলে, এবং কথাবার্তা বলে মানুষের চিকিৎসা করে। কিন্তু এমনিতে অন্যথায় কথা বলে না। অন্যথায় কেউ যদি কোনো কিছু জিজ্ঞেস করে কথা বলে, তাহলে বোবার মতো, মানে বোবার যেরকম ইশারা ইঙ্গিত দিয়ে কথা বলে, বোবার মতো ইশারা ইঙ্গিত দিয়ে কথা বলে, কোনো কিছু ক্লিয়ার করে বলে না, খুলে কোনো কথা বলে না, বোবার মতো ইশারা ইঙ্গিতে এরকম করে কথা বলে। তো আমি অনেকবার বাড়িতে আসছি, ছেলেটারে দেখছি, ও তাশরিফ বলে ডাকে। আমি ওই ছেলের সাথে খুব একটা কথা বলি না, কিন্তু ওই রকম করে ছেলেকে দিয়ে এরকম কাজ করায়। তো কাজ করতে অনেক দিন পরে আমাদের এলাকার এক লোক, আমি তখন দীর্ঘদিন হয়ে গেছে, প্রায় 2-3 মাসের মতো হয়ে গেছে আমি বাড়িতে আসি না, কারণ আমার আম্মা তো আমার জীবনটা নষ্ট করে দিছে, আমি আর বাড়িতে আসি না। 2-3 মাস পরে আমাদের এলাকার এক লোক আমাদের দোকানে গেছে, ওইখানে আমাদের দোকান আছে রাজশাহীতে। দোকানে গিয়ে আমরা বলতেছে যে তানিম রে, তোর মা তো এলাকার ভিতরে যে সার্কেস দেখাইতে শুরু করছে, এলাকায় তো বসবাস করা যাবে না। আমি বললাম যে আমার আম্মা কিসের সার্কেস দেখাচ্ছে এলাকাতে? বলে ওই যে এক ছেলে ছিল তাশরিফ বলে ডাকতো, ওই ছেলের ভিতরে জিন শোয়ার করে, এবং ওই ছেলের উপরে সালেহা খাতুন তার মৃত স্বামীকে হাজির করে। মৃত স্বামীরা হাজির করে ওই ছেলের নিয়ে ঘুমায়, ওই ছেলের কখনো সন্তান ডাকে, কখনো স্বামী ডাকে। ওই ছেলে কখনো মানে যখন থাকে তখন মু 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 করে, এবং আবার যখন ধরেন আপনার জিন হাজির করে, তখন এই সালেহা বেগমের সাথে বউ বলে কথা বলে। এবং গ্রামের মানুষ বিষয়টা জানতে পারছে, এবং এটা নিয়ে সবাই তখন খুব কানাঘেঁচড়া করতেছিল, কী ধরনের কথা, কখনো বলে মা, কখনো বলে বউ, এরকম করে এই ছেলেকে নিয়ে তখন সে বিভিন্ন জায়গায় যাইতে আসে, এগুলো করতেছে। মানে একটা রণক্ষেত্র মতো হয়ে গেছে আর কি পুরোটা ব্যাপারটা, এরকম যে পুরো বাড়িটা একটা রণক্ষেত্র মতো হয়ে গেছে, বিভিন্ন ধরনের মানুষ হাসি ঠাট্টা করার মতো। আর আমি বাড়িতে গেছি, বাড়িতে যায় আমি তখন মানে আর এটা নিতে পারছি না, নিতে না পেরে আমি তখন এই পিটানো শুরু করছি। এই সালেহা খাতুন যে আমার বাড়ি থেকে বেরো, তুই আমার বাড়ি থেকে বেরো, পিটাই আমি তখন সালেহা খাতুন আর ওই ছেলেরা বাড়ি থেকে বের করে দিছি। বাড়ি থেকে বের করে আমি তখন আমার বাড়ির গেটে তালা মেরে দিছি, গেটে তালা মারছে, বাড়িতে তালা মারছে, তালা মেরে আমার মারে নিয়ে আমি তখন রাজশাহীতে চলে আসছি। রাজশাহীতে আম্মুরি নিয়ে আইসা পর আমি রাজশাহীতে একটা ঘর ভাড়া করলাম, ঘর ভাড়া করে আম্মুরি নিয়ে আমি এখানে আসি। আমি আর ওই সালেহা খাতুনের কাছে যাইও না, বা ওর সাথে আমার কোনো কথাও নাই, ওই ছেলের নিয়ে ওর বাপের বাড়িতে চলে গেছে। এবার বিভিন্ন লোকরা আসেন আমাদের দোকানে, অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে গ্রামের বা বিভিন্ন এলাকার। ওরা তখন আইসা বলতেছে যে সালেহা খাতুন যে ছেলেটারা আমাদের বাড়ি থেকে নিয়ে গেছে, ওই ছেলের উপর নাকি তার মৃত স্বামীকে হাজির করায়, এবং বিভিন্ন রোগের সমাধান মৃত স্বামীর সাথে সে কথা বলে। ধরেন এই ছেলেটাকে সামনে বসায়, বসানোর পরে ওই ছেলের উপরে
ওর মৃত স্বামীকে হাজির করে সালেহা খাতুন নিজেই বলে যে আমি এরকম একটা বিপদে পড়ছি, এখন কি করা যায়। ওই ছেলে নাকি পরামর্শ দেয় এবং ছেলের পরামর্শের মতো সালেহা খাতুন কাজ করে। এগুলো বিভিন্ন মানুষজনের মুখ থেকে আমি এগুলো শুনি। তা শোনার পরে এরকম মানুষ কথাবার্তা বলে মানুষের মুখে এগুলো শুনতে একদিন হঠাৎ করে আরেক মহিলা নাকি এক বাচ্চা নিয়ে আসছে, শিশু বাচ্চা, ওনার কাছে চিকিৎসা করার জন্য। যে শিশু বাচ্চার এই সমস্যা, কি চিকিৎসা করার জন্য আনছে সকালবেলা, শীতের সকালবেলা। আনার পরে এই সালেহা খাতুন নাকি বাচ্চার এই ঠান্ডা দিয়ে নাকি পানিতে ফালাই দিছে, মানে যিনি চিকিৎসা করার জন্য আর কি, মানে পায়ে ধরে বাচ্চারে পানিতে ফালাই দিছে। কিছুক্ষণ বাচ্চারা পানিতে রাখে, ওইখান থেকে আবার উঠে আনে পুকুরে পানিতে উঠে আনে চিকিৎসা করে। এবং ওই দিনেই বাচ্চার মধ্যে নিউমোনিয়া ধরে এবং নিউমোনিয়া হওয়ার পরে একই রাতে বাচ্চাটা মারা যায়। বাচ্চাটার বাড়ির মধ্যে রাজশাহীতেই ছিল। তাই মহিলার জামাই কিন্তু আবার পুলিশে চাকরি করতো। তো যখন বাচ্চাটা এইভাবে মারা যায়, মহিলার জামাই তখন কী করলো, নিজে বাদী হয়ে থানাতে মামলা করলো এই সালেহা খাতুনের নামে। মামলা করার পরিপ্রেক্ষিতে সালেহা খাতুনকে তখন পুলিশে ধরে নিয়ে গেল, মানে মার্ডার মামলা, ডাইরেক্ট শিশু সন্তানকে মারিয়ে ফেলছে এই মামলা দিয়ে তখন তারা থানাতে ধরে নিয়ে গেছে। এবং থানাতে ধরে নিয়ে যাওয়ার পরে আমরা কিন্তু তার আর কোনো খোঁজ খবর নিচ্ছে না। আমার আম্মু তখন একেবারে অসুস্থ, আমাদের সাথে থাকে, কোনো খোঁজ খবর নিচ্ছে না। প্রায় মাসখানিকের মতো হয়ে গেছে সে থানায়। মাসখানিক পর একদিন দুপুরবেলা হঠাৎ করে এক লোক আমার শ্বশুর বাড়ির এই তাশরিফ বলে যে ছেলেটা আছে আর কি, মানে ওই যে মহিলা ছেলেটাকে দিয়ে গেছিল ওই ছেলেটারে নিয়ে আসছে। আয়সা বলতেছে, আরে ছেলেটা তো আমাদের এলাকাতে না খেয়ে মরতেছে, বিভিন্ন বাড়ি ঘরে ঘুরে খাইতেছে, ছেলেটারে তোমাদের দোকানে রেখে দাও। তো আমার আব্বা বলতেছে যে যাই হোক, তোর ছেলে তো মারা গেছে, আমাদের তো কোনো সন্তানাদি হইল না, এই ছেলেটারে তুই রেখে দে আমাদের দোকানে। তাই না আব্বুর কথা মতো আমি বললাম যে ঠিক আছে, যেহেতু আমার কোনো সন্তানাদি হয় নাই, ওটা তো আমার ছেলে না, কিন্তু থাক না, ছেলের মতো করে আমার দোকানে থাকুক। আমি তখন এই ছেলেটা আমার দোকানে রেখে দিলাম। তো আমি কিন্তু আর কখনোই এই সালেহা খাতুনের কোনো খবর নিই নাই জেলখানায়। অনেক বছর পরে হঠাৎ করে একদিন আমার কাছে মনে হলো আমি ওর খবর নেই। তা অনেক বছর পরে খবর নিতে গিয়ে আমি যেটা জানতে পারি, সালেহা খাতুনকে থানা থেকে ছেড়ে দিয়েছে, মানে জেল থেকে ছাড়া হয়েছে, তার সাজা মৌকুফ হওয়ার পরে তারা ছাড়া হয়েছে। কিন্তু ছাড়ার পরে সে আর এলাকাতে আসে নাই, মানে তার বাপের বাড়িতেও আসে নাই, আমাদের বাড়িতেও আসে নাই, আমাদের দোকানেও আসে নাই। তা কই গেছে না গেছে আর আমরা জানিও না, কোথায় কবিরাজি করতে চলে গেছে না কি হয়েছে, পাগল কোথায় গেছে আমরা আর খোঁজ খবর নেই না নিয়ে পরে আমি তখন এই তাশরিফ হোসেনকে নিয়ে পড়ে আসি। তো তাশরিফ ছেলেটা তখন বোবা, মানে কথা বলতে পারে না, টোটালি বোবা, আমাদের দোকান আসার পরে পুরোই বোবা। এরকম অবস্থার ভিতরে আমার আব্বা তখন আমার আবার দৌলতি বিয়ে শাদী কর, একটা সংসার কর। মা তখন একদম মানসিক প্রতিবন্ধী। তা এভাবে ধরার পর আমার আব্বা আমি আরেকটা বিয়ে করলাম এবং বিয়ে করার পর আমার কোনো সন্তানাদি হইল না। এরপরে যারা বিয়ে করলাম ওইটাতেও কোনো সন্তান হইল না। এবং এই তাশরিফ তখন আস্তে আস্তে করে বড় হচ্ছে আলহামদুলিল্লাহ। ওরে আমি পড়াশোনা কিন্তু করাই নাই, পড়াশোনা করে নাই, কিন্তু তারপরও যথেষ্ট শান্ত সুষ্ঠু আমার সাথে আছে এবং আমাদের দোকান দেখাশোনা করে, আমাদের দোকানে থাকে ক্যাশে বসে। বোবা, কিন্তু বোবা হইলে আমার প্রতি অনেক শ্রদ্ধার সমান, অনেক ভালোবাসা। এমন করতে করতে আলহামদুলিল্লাহ তাশরিফের বয়স এখন প্রায় 16 থেকে 17 বছরের কাছাকাছি, অনেকটাই বড় হয়েছে। আমি এরপরও বিয়ে করছি, বাট আমার কোনো সন্তানাদি হয় নাই। আমার একটা বউ আছে, কোনো সন্তানাদি হয় নাই। এবং তাশরিফকে আমি এবং ওই ছেলেটাকে আমরা নিজের সন্তান বলে আসি, এখনও আমাদের সাথে আছে। 16-17 বছর মতো তার এখন বয়স হয়েছে, আমাদের সাথে আছে। কিন্তু ভাই আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে এইটা যে দুইটা প্রশ্নের উত্তর আমি খুঁজে পাই না। আমি অনেক বড় বড় হুজুরদের কাছে গিয়েছি, কবিরাজদের কাছে গিয়েছি, যে এই দুইটা প্রশ্নের জবাব পাই না। প্রথম প্রশ্ন হচ্ছে আল্লাহ কেন আমার মাথায় এরকমভাবে শিং দিল এবং কেন 7টা কালো গরু জবাই করানোর পর আমি দুনিয়াতে আসলাম। এবং সেকেন্ড কথা হচ্ছে এই যে ছেলেটা যারা আমরা আজকে তাশরিফ করে ডাকতেছি, ও তো আমার ছেলে না। আমার ছেলে মরে যাওয়ার পরে যে মহিলা তার মোটামুটি তখন তাশরিফ হাঁটতে পারতো, আমার তাশরিফ মারা গেছে যেই বয়সে, ওই বয়সী ছেলেটাকে আইনে দিয়ে গেল। তাই এই মহিলা কোন মহিলা, সে আর কখনো তার সন্তানটারে নিতে আসলো না। এই মহিলা কে ছিল? আমি আমার অনেকভাবে মহিলার খোঁজ খবর নেওয়ার জন্য চেষ্টা করেছি। আসলে একটা কবিরাজ যখন বসে তখন বিভিন্ন জায়গা থেকে রুগীরা আসে, কারণ কোন রুগীর বাড়ি কোন জায়গায় তা তো আর জানি না। তো এই মহিলা কোত্থেকে আসছে, সে ছেলের দিয়ে গেছে, আর কখনো এই ছেলের খবর নিতে মহিলা আসে নাই। তাহলে এই মহিলাটা মূলত কে ছিল? আর আরেকটা কথা হচ্ছে, আমার এই ছেলেটা বোবা, তাশরিফ কিন্তু বোবা, কথা বলতে পারে না। কিন্তু আমি সবার মুখে শুনি, ও নানু বাড়ির, মানে আমার এই সালেহা খাতুনের বাপের বাড়িতে সবার মুখে শুনি, আমাদের বাড়িতে মুখে শুনি, যখন ওর উপরে জিন হাজির করো তো ওনাকে পড়র করে কথা বলতো। এবং সবচেয়ে অবাক করা ব্যাপার, সালেহা খাতুনের প্রথম স্বামী মারা যাওয়ার পরে সালেহা খাতুনের ওই প্রথম স্বামী, যে স্বামী মারা গেছে, ওই স্বামী নাকি তাশরিফের উপরে আসতো এবং একেবারে তাশরিফ বুড়ো মানুষের মতো সালেহা খাতুনের সাথে কথা বলতো। এই বিষয়গুলো কি আমার মাথার মধ্যে কিছুই আসতেছে না। এখন আমি ভালো আছি, ও আমাদের সাথে আছে, আমাদের সাথে খুব ভালো আছে, ওরে আমি বড় করতেছি এবং ইনশাল্লাহ ওকে বিয়ে শাদী দিব, আমার নিজের সন্তান বলেই আমি তাকে দুনিয়াতে পরিচয় দিব। তাই যাই হোক আপন ভাই, আমি আমার এই অলৌকিক ঘটনাগুলো, আসলে এই ঘটনাগুলো এলোমেলো, আমি জানি না আপনি পড়বেন কিনা,
যদি পড়ে থাকেন বা কোনো অংশে না বুঝে থাকেন আমার সাথে যোগাযোগ করেন। মানে কেন আমার সাথে এরকম ঘটনাগুলো ঘটলো, কেন আমার জীবনটা এরকম এলোমেলো হলো, যদি পারেন আমাকে একটু উত্তর দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। রাজশাহীর ভাই তানিমের জীবনের বাস্তবে গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। এই গল্পটা ভীষণ এলোমেলো ছিল। ভাই গল্পটা এমনভাবে লিখেছে যে এটা আসলে পড়ার মতো না। তারপরেও আমি আমার মতো করে যতটুকু সাজিয়েছি, জানি না আপনারা বুঝতে পারছেন কিনা। যদি কোনো অংশে না বুঝে থাকেন আপনারা কমেন্ট করলে আমি চেষ্টা করবো রিপ্লাই করার জন্য। গল্পের বিষয়গুলো খুবই অবাক করা ছিল এবং প্রতিটা বিষয় অনেক তাজ্জব। যে ওর যেই সন্তান ছিল তাশরিফ, সে তো মারাই গেল, তাকে মাটি দিল। এরপরে যে এক মহিলা তাশরিফের বয়সে এক ছেলেকে এনে দিয়ে গেল এবং ওই ছেলেকে দিয়ে যাওয়ার পর ওই ছেলের মাঝে আবার সালেহা খাতুন তার নিজের মৃত স্বামীকে হাজির করতো। এটা আসলে অনেক সময় হয় কি জানেন, জিন তো আসলে সরাসরি কোনো কাজ করতে পারে না। জিনের পক্ষে সরাসরি কোনো কাজ করা সম্ভব না। তারা কোনো মানুষের উপরে হাজির হয়, কোনো মানুষের উপরে এসে তখন তারা বিভিন্ন ধরনের অনৈতিক কাজগুলো করে। তারা সরাসরি কিন্তু কোনো কাজ করতে পারে না। তো সে জায়গা থেকে আমার কাছে মনে হয় যে সালেহা খাতুন এরকম প্যারানর্মাল জিনিস নিয়ে চলাফেরা করতো বা প্যারানর্মাল জিনিসের মাধ্যমে তার ভিতরে ছিল এবং কোনো না কোনোভাবে সে ওই ছেলেকে আবারও তার মাঝে আনছে, এনে হয়তো তার স্বামীকে হাজির করুক বা কোনো জিনকে হাজির করুক সে করেছে। বাট পুরোটা ব্যাপারে আমার কাছে একটু অলৌকিক লেগেছে। আপনারা অনেক দিন ধরেই আমাকে শুধু কমেন্ট করেন যে আপন ভাই একটা এরকম কোনো একটা ঘটনা যদি পেয়ে থাকেন তাহলে বলবেন। এই ভৌতিক ঘটনাটা আমি আজ থেকে অনেক দিন আগেই পেয়েছি। তো গল্পটা আজকে পড়ে ভাবলাম আপনাদেরকে শুনিয়েছি। যদি কোনো অংশে না বুঝে থাকেন আপনারা কমেন্ট করবেন, আমি রিপ্লাইয়ের জন্য চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থ থাকার প্রত্যাশায় আমি আপনার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।